আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধনের চুল ছাঁটাই। কাল থেকে গোবর্ধন নীল কাচের দরজায় নজর রেখেছে। ওর অন্তরালে কী ব্যাপার হতে পারে তাই নিয়ে অনেক মাথা ঘামিয়েছে। সেই নীল কাচের দরজা ঠেলে ভেতরে গিয়ে প্রত্যক্ষ করার সৌভাগ্য যে কোনোদিন তার জীবনে হবে এ প্রত্যাশা সে করতে পারেনি। নানা চেহারার, নানা বয়সের, নানা সাইজের হরেক রকম লোককে ওই দরজা ঠেলে যেতে আসতে সে দেখেছে, আর ভেবেছে বিশ্বশুদ্ধ লোকই কি ওই বাড়ির বাসিন্দা। কিন্তু এখন কেবল আর এক মুহূর্তের ব্যবধান, একটু পরেই ওই রহস্যলোকের দ্বার তার কাছে উন্মুক্ত হবে। ডিটেকটিভ বইয়ের শেষ পাতায় এসে কিশোর পাঠকের বুক যেমন দুরু দুরু কাঁপতে থাকে, গোবর্ধনেরও এখন ঠিক সেই রকম অবস্থা। জবনিকা অনাবৃত হলে দেখা যায় ছোট্ট একখানি ঘর মাত্র, তার মধ্যেই কায়দা করে খান চয়েক চেয়ার সাজানো, 6টা বিরাট আয়নার সামনে। সব কটা চেয়ারেই তখন খুর আর কাঁচির খুব জোর খচখচ 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 খচখচ। হর্ষবর্ধন ভাবেন, কি আশ্চর্য, এইটুকু ঘরে বিশ্বভারতের আমন্ত্রণ। যাদের মাথা আছে আর মাথায় চুল আছে তাদের কারুরই অব্যাহতি নেই এখানে না এসে। সারা দুনিয়ার দাড়ি কামিয়ে দিচ্ছে এরা, বাহাদুর বটে। গোবর্ধন কীভাবে বলা যায় না, কি ভাবা উচিত বোধ করি সেই কথাই তিনি ভাবেন। যাওয়া মাত্রই কর্তা নাপিত এসে দুই ভাইকে সমাদরে অভ্যর্থনা করে, দুজনকেই দুটো কুশন চেয়ারে বসতে দেয়। একজোড়া মাথা ও গালের দিকে দৃষ্টি আকর্ষণ করে সবিনয়ে জানায় যে দুটি চুলহীন ও নিদাদি হতে আজ সামান্যই বাকি আছে, তারপরেই আপনাদের ওপর হস্তক্ষেপ করা হবে। কলকাতায় আসার পর এই প্রথম অভিনন্দন লাভ। হর্ষবর্ধন খুশি হয়ে ওঠেন, গোবর্ধনও রীতিমতো বিস্মিত হয়। নীল কাচের নেপথ্য লোকের তিনি এক ছত্র মালিক, তার পর্যন্ত কি অমায়িক ব্যবহার। হ্যাঁ, শহরের হলেও হাতে ধারালো খুঁট থাকলেও এমন লোকের কাছেই গলা ও গাল নারী সমেত নির্ভয়ে বেড়ানো যায়। এমনকি এর কাঁচির তলায় মস্তক দান করাও শক্ত ব্যাপার নয়। গোবর্ধন অবাক হয়ে লক্ষ্য করে, সত্যি রহস্যলোকই বটে। ওপরে আয়নার ছায়া এধারের আয়নায় পড়েছে, আর কিছুই না। কিন্তু কি আশ্চর্য, একই আয়নার মধ্যে গোবর্ধন দেখছে 100টা ঘর, 100টা আয়না। ঘরগুলো ক্রমশ ছোট হয়ে হয়ে যেন অনন্তে গিয়ে মিলিয়ে গেছে। অদ্ভুত কাণ্ড। গোবর্ধন ভাবছে এখান থেকে বেরিয়েই দাদাকে প্রস্তাব করবে এমনই 1 বড় বড় আয়না বাড়ি নিয়ে যাবার জন্যে। প্রত্যেক ঘরে 2টো করে মুখোমুখি সাজিয়ে দেওয়া হবে, তাতে ঘরের সংখ্যা বাড়বে, আত্মপ্রসাদও বাড়বে সেই সঙ্গে। অথচ পয়সা খরচ করে ঘর বাড়াতে হবে না। বাড়িতে যে আয়নাটা আছে তার সামনে দাঁড়িয়ে গোবর্ধন এখন কেবল আর একটা গোবর্ধনকে মাত্র দেখতে পায়। কিন্তু এই রকম পলিসি করলে তখন 100টা গোবর্ধনকে একসঙ্গে দেখতে পাওয়া যাবে। গোবর্ধনের সামনের চেহারা আর পেছনের চেহারার যুগপৎ, কি মজাই না হবে তাহলে। যাদের চুলদারির গতি হচ্ছিল হর্ষবর্ধন বসে বসে তাদের ভাবগতিক দেখছিলেন। অবশেষে তিনি ফিসফিস করতে বাধ্য হন, গোবরা, দেখছিস লোকগুলোর মুখের ভাব? হাসি হাসি নয় কিন্তু। চুল ছাঁটা কি হাসির ব্যাপার দাদা? জানি গুরুতর ব্যাপার, কিন্তু তাই বলে এতখানি গোমরা মুখ করতে হবে এই বাকি কথা। গোবরা অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করে। লোকগুলো যেন হাল ছেড়ে দিয়ে বসে আছে। হর্ষবর্ধন সায় দেন, যা বলেছিস, হাল আর মাথা দুই হলো এক জিনিস। দুটোরই কর্ণ আছে কি না? মাঝিকে বলে কর্ণধার শুদ্ধ ভাষায়, জানিস? গোবর্ধন গম্ভীরভাবে মাথা নাড়ে। নাপিতকেও বলা যায় ওই কথা, কর্ণধার তো বটেই, তাছাড়া নাপিতের খুঁড়েও ধার। একটা আয়নার চেয়ার খালি হয়। হর্ষবর্ধনের আমন্ত্রণ আসে। গোবরা ত্যাগীর ভূমিকা নেয়। দাদা, তুমিই ছাটো আগে, আমারটা পরে হবে। হর্ষবর্ধনের
ভাই অন্তঃপ্রাণ, ভাইকে ছেড়ে কোনো কাজেই তার মন সরে না। একসঙ্গে ট্রেনে উঠেছেন, ট্রেন থেকে নেমেছেন, মোটরে চেপেছেন, কলকাতার সমস্ত অভিজ্ঞতাই তারা একসঙ্গে আস্বাদ করেছেন। অথচ চুল ছাঁটার আনন্দ একা তাকেই প্রথম উপভোগ করতে হবে। ভাইয়ের দিকে তাকিয়ে তার মুখ কাচুমাচু হয়। বেশ, তুই না হয় আগে দাঁত তোলাস, তারপর কি ভাবেন খানিকক্ষণ। আমি না হয় দাঁত তোলাবই না। হ্যাঁ, গোবরার দাদ্রি ভক্তির বিনিময় তিনি অবশ্যই দেবেন। দাঁত তোলার আনন্দ থেকে তিনি কঠোরভাবে নিজেকে বঞ্চিত রাখবেন। ভাইয়ের জন্যে বিরাট ত্যাগ স্বীকার করে তার প্রাণ চওড়া হয়ে ওঠে। গোবরা দাদ্রিভক্ত সন্দেহ নেই, কিন্তু তার ভাতৃভক্তির তুলনায় কি পৃথিবীতে আছে? চেয়ারে বসে চুল ছাটানো হর্ষবর্ধনের জীবনে এই প্রথম। চুল ছাটার কথা শুনলেই চিরকাল তার গায়ে কাঁটা দিয়ে এসেছে, আর দাড়ি কামানোর সময় মনে হয়েছে চীনেম্যানরাই পৃথিবীতে সবচাইতে সুখী। চীনে দাড়ির প্রাদুর্ভাব কম। হর্ষবর্ধনের ধারণা সে দেশে বৌদ্ধ ধর্ম প্রসারের এই হচ্ছে একমাত্র কারণ। হ্যাঁ, দাড়ি কামানোর সময় হর্ষবর্ধনের মনে হয়েছে এর চেয়ে চীন দেশে জন্মানো ভালো ছিল। আসামের গাছপালা রেহাই পেত, তিনিও রেহাই পেতেন। দেশি নাপিতকে যদি বলেছেন, দাড়িটা একটু ভিজিয়ে নাও হে, বড় লাগছে, অমনি তার জবাব পেয়েছেন, দরকার হবে না বাবু, আপনার নয়ন জলেই আমি সেরে নিতে পারবো। বাধ্য হয়ে নিজের দাড়ির উপর অশ্রুবর্ষণ করতে হয়েছে। যদি বলেছেন, তোমার খুঁটটা ভারী ভোতা বাপু, অমনি বাপুর উত্তর, ডাবল খাটুনি হলো, তার দ্বিগুণ মজুরি দিন তবে। সুতরাং আর এক দফা অশ্রুবর্ষণ। আর চুল ছাটার কথা না তোলাই ভালো। উবু হয়ে বসে খবরের কাগজের মাঝখানে ফুটো করে মাথা গলিয়ে ঝাড়া 2 ঘন্টা, সে কি কর্মভোগ! চুলের সঙ্গে কাঁচির সে কি ঘোরতর সংগ্রাম! আবার অনেক সময় ঠিক চুলের সঙ্গেই না, মাথার খুলি, কানের ডগা, খোদ হর্ষবর্ধনের সঙ্গেও কাঁচির খোঁচা খেয়ে হর্ষবর্ধন ক্ষেপে ওঠেন। ইচ্ছা হয় নাপিতকে মনের সাথে 2 ঘাক দেন কষিয়ে, কিন্তু দারুণ বাসনা তিনি দমন করে ফেলেন। নাপিতকে মারা আর আত্মহত্যা করা একই কথা, কেননা এমন সুযোগ প্রায়ই আসে যখন নাপিতের খুর আর গলার দূরত্ব খুব বেশি থাকে না। অনেক ভেবে হর্ষবর্ধন নাপিতকে মার্জনা করে ফেলেন। বিবেচক হর্ষবর্ধন। কিন্তু প্রাণ নিয়ে পরিত্রাণ পেলেও চুল নিয়ে কি পরিত্রাণ আছে সেসব নাপিতের কাছে? অনেক ধস্তাধস্তি করে মাথায় মাথায় হয়তো রক্ষা পান, কিন্তু চুলের অবস্থা দেখে হর্ষবর্ধনের কান্না পায়। আয়নায় যেটুকু সচক্ষে দেখা যায় সে তো শোকাবহ বটেই, আর যে অংশ পরস্য চোখে জানতে হয় তার রিপোর্টও কম মর্মভেদী নয়। এধারে খপচানো, ওধারে খপচানো, কাকে ঠোকরানো, বকে ঠোকরানো। যতদিন না চুল বেড়ে আর ছাঁটবার মতো হয়েছে ততদিন সে মাথা মানুষের কাছে দেখালে মাথা কাটা যায়। এজন্যে কাঁচি হাতে নাপিতের আবির্ভাব দেখলেই হর্ষবর্ধনের জ্বর আসে, মাথা ধরে, হাম হয়, পেট কামড়াতে থাকে, ঠিক যেসব উপসর্গ ছেলেবেলায় পাঠশালায় যাবার সময় দেখা দিত। কিন্তু সে চুল ছাঁটার সঙ্গে এ চুল ছাঁটার তুলনাই হয় না। এ কেমন চেয়ারে বসে সাদা চাদর জড়িয়ে, যাতে একটি মাত্র পলাতক চুলও তোমার কাপড় জামার মধ্যে অনধিকার প্রবেশ করতে পারবে না। দস্তুর মতো আরাম। ঘণ্টাখানেক চোখ বুজে ঘুমিয়েও নিতে পারেন। জেগে দেখবে তোফা চুল ছেটে দিয়েছে, কচুয়ানদের মতো। তুমি কচুয়ান নাও বলে যে তোমাকে কম খাতির করবে তা নয়। কোনো রকম উচ্চ নিচ নেই এসব শহুরে নাপিতের কাছে। যে ঘোড়ার গাড়ি হাঁকায় তাকেও মানুষ ভাবে, যে না হাঁকায় তাকেও মানুষ বলেই গণ্য করে। কেন, হর্ষবর্ধনকে কি এরা কম মর্যাদা দেখিয়েছে? ঢোকা মাত্রই কত সাদর সম্ভাষণ, ডেকে চেয়ারে বসানো সম্বর্ধনা কি কিছু কম করেছে ওরা? তবু তো হর্ষবর্ধন কচুয়ান নন। হর্ষবর্ধন গ্যাঁট হয়ে বসেন চেয়ারে, আরামে গা এলিয়ে দেন,
মাথার উপরে হু হু করে পাখা ঘুরছে। সম্মুখে নিজের চেহারা দেখবার সুবর্ণ সুযোগ। হর্ষবর্ধন স্বর্গসুখ উপভোগ করেন। মুখখানা হাসি হাসি করে তোলার সাধ্য মতো চেষ্টা করেন তিনি। নাপিত একটা নতুন ধরনের কাঁচি হাতে নেয়। কাঁচির কলেবর দেখে হর্ষবর্ধন অবাক হন। কাঁচি না বলে তাকে চিরুনিও বলা যায়। তার মুখের দিকে চিরুনির মতো দাঁত, আর হাতলের দিকটা অবিকল কাঁচি। হর্ষবর্ধন মনে মনে বস্তুটার নামকরণ করেন কাঁচিরুনি। নাপিতকে প্রশ্ন করেন, অদ্ভুত কাঁচি তো। কাঁচি নয়, ক্লিপ। পেছনটা ক্লিপ দিয়ে ছাতা করবো তো। নাপিত উত্তর দেয়, যেমন কলকাতার দস্তুর তাই করো। ঘাড়ের পেছনে ক্লিপটা চলতে থাকে। হর্ষবর্ধন শিউরে ওঠেন। যন্ত্রটা তেমন আরামদায়ক নয়, যেন চামড়া একেবারে চেঁচে নেয়। চুলগুলোকে যেন গোড়া থেকে সমূলে উপড়ে তুলছে। কখনো ঘাড় কোঁচকান, কখনো টান করেন, কখনো কাত করেন, কিন্তু কিছুতেই তিনি সুবিধা করতে পারেন না। অবশেষে মরিয়া হয়ে তিনি লাফিয়ে ওঠেন, থামাও থামাও তোমার ক্লিপ, ঘাট যে গেল আমার। এ যে দেখছি আসামি কাঁচির বাবা। নাপিত ঘাট ধরে বসিয়ে দেয়, কোনো উচ্চবাচ্য করে না। তার অনেক দিনের অভিজ্ঞতা। পাড়া গিয়ে যারা প্রথম চুল ছাটায় তারা সবাই এই রকমই করে, কিন্তু পরে আবার তারাই চেহারার খোলতাই দেখে খুশি হয়ে আশাতীত বকশিস দিয়ে ফেলে। ক্লিপ চলতে থাকে। হর্ষবর্ধন একবার কাতর নেত্রে গোবর্ধনের দিকে দৃষ্টিপাত করেন, কিন্তু কি করবেন? ভাগ্যের কবল থেকে কারুর কি নিষ্কৃতি আছে? তিনি অসহায়ভাবে আত্মসমর্পণ করেন। গোবরা তাকিয়ে দেখে দাদার হাসি হাসি মুখভাব বেশ কাঁদো কাঁদো হয়ে এসেছে এখন। নাপিতের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে নীল দরজা ভেদ করে সবেগে প্রস্থান করবে কিনা সে ভাবতে থাকে। আপন মনে গজরায়, আসলে হলো খুরপি, নাম দিয়েছেন ক্লিপ। তা খুরপি চালাবে তো বাগানে চালাও গে, পরের ছেলের মাথায় কেন বাপু। পেছনে শেষ করে সামনে ছাঁটা শুরু হয়। ক্লিপের স্থান অধিকার করে কাঁচি। সামনের চুল যেমন তেমনই থাকে, কেবল ডগাগুলো সামান্য ছেটে সমান করে দেওয়া হয়। কাজ সমাধা হয়েছে জানিয়ে পছন্দ হয়েছে কিনা নাপিত প্রশ্ন করে। হর্ষবর্ধন সেই প্রশ্ন গোবর্ধনের প্রতি নিক্ষেপ করেন। গোবর্ধন প্রাণপণে পর্যবেক্ষণ করে, কিন্তু চুল ছাটাটা কোন জায়গায় হলো খুঁজে পায় না। সামনের চুল তো ছোঁয়াই হয়নি, আর পেছনটা দিয়েছে খুরপি দিয়ে একদম ন্যাড়া করে। সমান করে আঁচড়ালে সামনের দাড়ি পর্যন্ত ঢাকা পড়বে, নাক মুখই দেখতে পাওয়া যাবে না। পেছনে তো মাথার খুলিই বেরিয়ে পড়েছে। তবে সাদা চামড়া ঢাকতে গেলে পরচুলেই পড়তে হয় কি না কে জানে। গোবরা স্বাধীন অভিমত দেয়, দাদা তোমার পেছনে দিয়েছে দাড়ি কামিয়ে, আর সামনে সামনে তো তুমি দেখতেই পাচ্ছ। সামনেটা একটু কামানো দরকার, হর্ষবর্ধন মন্তব্য করেন। কিন্তু হঠাৎ তার আশঙ্কা হয়, কামাতে বললে হয়তো কাঁচি ছেড়ে ক্লিপ দিয়ে কামাতে শুরু করে দেবে। ভয়াবহ যন্ত্রটার দিকে বঙ্কিম কটাক্ষ করে তিনি বলেন, না থাক। তাহলে হেয়ার ড্রেস করি। নাপিত হর্ষবর্ধনের অনুমতির অপেক্ষা করে। হর্ষবর্ধন মনে মনে আলোচনা করেন, হেয়ার মানে তো চুল, অবশ্য খরগোশও হয়, কিন্তু এখানে চুলই হবে। কিন্তু ড্রেস করবে সে আবার কি, চুলে কাপড় পরাবে নাকি? তিনি ভয়ে ভয়ে প্রশ্ন করেন, ক্লিপের ব্যাপার নয় তো? না না, মাথায় গোলাপ জল দিয়ে। তা দাও দাও। ঘাড়ের পেছনটা তখন থেকে ভারী জ্বলছিল, জল পড়লে হয়তো ঠান্ডা হতে পারে। এই ভেবে হর্ষবর্ধন উৎসাহিত হয়ে ওঠেন। আচ্ছা, চুল না ছাটলে বুঝি তোমরা গোলাপ জল খরচ করো না? না। নাপিত ঘাড় নাড়ে। বটে, আহা হা হা, তা জানলে আমি ড্রেস হেয়ারই করতাম। তাহলে চুল ছাড়তো কোন হতবাগা? নাপিত গোলাপ জল দিয়ে চুলগুলো ভিজিয়ে দেয়, দিয়ে চুলের মধ্যে আস্তে আস্তে আঙুল চালায়। হর্ষবর্ধনের আরাম লাগে,
ঘুম পায়, কিন্তু ক্রমশই নাপিতের ড্রেসিয়ারের জোর বাড়তে থাকে। তার আঙুলগুলো যেন হয়ে ওঠে লৌহ গঠিত। সে তার সমস্ত বাহুবল প্রয়োগ করে হর্ষবর্ধনের খুলির উপর লাফাবার চেষ্টা করেন তিনি, কিন্তু পারেন না। লাফাবেন কি করে? পায়ের জোরে মানুষ লাফায় বটে, কিন্তু লাফাতে হলে পা আর মাথা একসঙ্গে তুলতে হয়। এক্ষেত্রে তো তার শ্রীচরণ স্বাধীন থাকলে কি হবে, মাথা যে নিতান্তই বেহাত, মাথা বাদ দিয়ে লাফানো যায় না। হর্ষবর্ধন আর্তনাদ করেন, এ কি, কি হচ্ছে, এ কি, এ কি রকম তোমাদের ড্রেসিয়ার, এ তো ভালো নয়। খোট্টারা যেমন প্রবল পরাক্রমে বর্তন মলে, গোবর্ধন দেখে সেইভাবেই দাদার ড্রেসিয়ার চলছে। সে বিরক্তি প্রকাশ করে, এ কি বেওয়ারিশ মাথা পেয়েছ যে চটকে মোটকে দিচ্ছ? নাপিত এসব কথায় কান দেয় না, তার কাজ করে যায় সে। কখনো রক টিপে ধরে, কখনো মাথায় থাবড়া মারে, কখনো সমস্ত চুল মুঠিয়ে ধরে গোড়া ধরে টানে, কখনো দুধার থেকে টিপে মাথাটাকে চ্যাপটা করে দেওয়ার চেষ্টা করে, কখনো ধরে দেয় ঝাঁকুনি। তার দেহের সমস্ত শক্তি এখন করতলগত। হর্ষবর্ধনের বাধা দেওয়ার ক্ষমতা ক্রমশ কমে আসে। তিনি নির্জীব হয়ে পড়েন। ক্ষীণ কণ্ঠে শোনা যায়, গোবরা, তোর বৌদিকে বলিস আমি সজ্ঞানে কলকাতা লাভ করেছি। এর বেশি আর তিনি বলতে পারেন না, কিন্তু গোবরা বুঝতে পারে দাদার অবস্থা সংকটাপন্ন। দাদাকে সজ্ঞানে আসাম লাভ করাতে গেলে এই মুহূর্তেই এখান থেকে শটকান দিতে হবে। সে যেন খেপে যায়। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমার দাদাকে, নইলে ভালো হবে না। নাপিত হতভম্ব হয়ে হস্তক্ষেপ থামায়। এমনি ভাবে মাথাটাকে নিয়ে ছিনিমিনি খেলছো, এর মানে কি? চুলের গোড়া শক্ত হয় এতে। চুলই তো রইল না, তো চুলের গোড়া টেনে টেনে তো অর্ধেক চুল ওপড়ালে, মাথায় চুল কোথায়? এরকম করলে মাথা ছেড়ে যায়, মাথা ছেড়ে যায়। গোবরা যেমন অবাক হয় তেমনি চটে। ছেড়ে যায়? ছেড়ে গেলে তুমি জোড়া দিতে পারবে? নাপিত কি উত্তর দেবে ভেবে পায় না। গোবরা কণ্ঠে আরো জোর দেয়, যে মাথা তুমি দিতে পারো না সে মাথা নেবার তোমার অধিকার কি? হর্ষবর্ধন ঘেরাটোপের ভেতর দিয়ে আঙুল বাড়িয়ে ক্লিপটা হাতাবার চেষ্টা করে। গোবরা সহজে না ছাড়ে যদি, তাহলে দে এই যন্ত্রটা ওর ঘাড়ে বসিয়ে, মজাটা টের পাক। মাথা ছাড়িয়ে দেবেন, ভারী আবদার। গোবরা বলে ওঠে, না দরকার নেই ঝগড়াঝাটির, এই নাও তোমার মজুরি 10 টাকা। দেশে চুল ছাটাতে 10 পয়সা, কলকাতায় না হয় 10 টাকাই হবে, এর বেশি তো নয়। দাদা আর দেরি করো না, উঠে এসো, চলো পালাই। দুই ভাই নাপিতকে নিঃশ্বাস ফেলার অবকাশ দেয় না। চোখের পলকে সেলুন পরিত্যাগ করে। বাইরে এসে হর্ষবর্ধন হাঁপ ছেড়ে বাঁচেন, হতাশভাবে মাথায় হাত বুলোন। সত্যিই তো টাক ফেলে দিয়েছে, যাক খুব রক্ষে পাওয়া গেছে, আর একটু হলে মাথাটাই ফেলে আসতে হতো। গোবর্ধন ঘাড় নাড়ে। এরা পেছনের চুল দেয় দাড়ি কামানো করে, আর সামনের চুল দেয় ছিঁড়ে, একেই কি বলে চুল ছাটা? আজব শহরের অদ্ভুত হালচাল। এত লোক জমছে কেন চারদিকে? দুই ভাইকে কেন্দ্র করে ক্রমশই জনতা ভারী হতে থাকে। হর্ষবর্ধন ফিসফিস করে বলেন, দুজনের দুরকম চুল দেখে অবাক হচ্ছে বোধহয়। গোবরা অনুচ্চ কণ্ঠে জানায়, তোমার বোরখাটা খুলে ফেলুনি এতক্ষণেও। পালাবার মুখে ঘেরাটোপ ফেলে আসার অবকাশ সামান্যই ছিল, কিন্তু সেটাকে তখনও পর্যন্ত গায়ে জড়িয়েই রেখেছেন হর্ষবর্ধন। এতক্ষণে খেয়াল হলো, সত্যি লোকে যা বলে মিথ্যা নয়, অদ্ভুত কলকাতার হালচাল। ঘেরাটোপ খুলে ফেলতেই জনতা আপনা থেকেই ছত্রভঙ্গ হয়ে গেল, কোনো উচ্চবাচ্য করল না। চাদরটা গুটিয়ে বগলে চেপে হর্ষবর্ধন বলেন, এই দেখ। তার হাতের সেই ভয়াবহ ক্লিপটা আমি ইচ্ছে করে আনিনি, পালাবার সময় আমার হাতে ছিল, কি করব, ফেরত দিয়ে আসি?
আর যায় ওখানে, আবার যদি শুরু করে। গোবরা ভয় দেখায়। তবে থাক, এটা দেশে গিয়ে দিনু নাপিতকে দেখাবো। এবার যে বেটা আমার চুল ছাড়তে আসবে, দেবো এটা তার ঘাড়ে বসিয়ে। তা কলকাতার নাপিতি কি আর আসামের নাপিতি কি? বেশ করেছো এটা নিয়ে এসে। কলকাতার বহুত লোক তোমাকে আশীর্বাদ করবে, অনেকের ঘাড় বাঁচিয়ে দিলে। হর্ষবর্ধন মাথা নাড়েন। যা বলেছিস তুই, একখানা মানুষ মারা কল ক্লিপ দিয়ে পিঠ চুলকানো যায়। যাক, ঘামাচিও মারা যাবে এটা দিয়ে। বৌদি, কাক তাড়াবে এটা দিয়ে। কাকের উৎপাত থেকে বাঁচা যায় তাহলে। মানুষ এ দেখলে ভয় খায়, আর কাক খাবে না? কি বলো দাদা? তখন থেকে ঘাটটা কি জ্বালা করছে, মাথাটাও টাটিয়ে উঠেছে। চুল নিয়ে কি কম টানাটানি করেছে? স্কুলের সেই যে কি স্পোর্ট হয় জানিস, তাই। ওয়ার অফ টাগ। হর্ষবর্ধন ব্যাখ্যা বিশদ করেন। ওয়ার মানে যুদ্ধ, বালিশের ওয়ারও হয়, সে আলাদা ওয়ার। গোবর্ধন বাধা দেয়। কেন আলাদা হবে কেন? আমরা ছোটবেলায় বালিশ নিয়ে যুদ্ধ করিনি? কত বালিশের তুলো বের করে দিয়েছি। দূর মুখ্যু, বালিশের ওয়ার বুঝি ওকে বলে? বালিশের জামাকে বলে বালিশের ওয়ার, তাও জানিস না? ওয়ার অফ টাগ। অব মানে হলো র, আর টাগ, টাগ মানে কি? কি জানি, টাক ফাক হবে হয়তো। তাই হবে বোধহয়। ওয়ারের চোটে প্রায় টাক পড়ে গেল আমার। হ্যাঁ, কথাটা হবে ওয়ার অফ টাক, বুঝলি? লোকের মুখে মুখে টাক টাগ হয়ে দাঁড়িয়েছে। গোবরা মুখখানা গম্ভীর করে, কাল থেকে কি টেকলো কি দেখছি রাস্তায়। কলকাতায় লোকের এত টাক কেন হয় এখন বোঝা গেল। কেন? এইসব দোকানে চুল ছাটার জন্যে দুবার ছাটলেই টাক, একদম চাঁদি পরিষ্কার। চুল ছাটলেই চুল ধরে টানতে দিতে হবে, এই হলো কলকাতার নিয়ম। বলিস কি? ভাগ্যিস গোফ ছাটিনি, তাহলে কি সর্বনাশী না হতো। হর্ষবর্ধন সভয়ে গোফ চুমরান। গোফ তার ভারী আদরের। এই হচ্ছে তার একমাত্র ব্যক্তিগত সম্পত্তি, যার ভাগ ইচ্ছে থাকলেও তার ভাইকে দেবার তার উপায় ছিল না।